আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, মানে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে টিনার যে লাইফ, সেই লাইফের ডিসিশন মেকার কে? টিনা নিজে। টিনার যে মর্জি, সেই মর্জির মালিক কে? টিনা নিজে। আমরা তাকে কোনো রকমভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারি? কখনো না। বা আমরা বললেই সে সেই জিনিসটা শুনবে এমন কি হতে পারে? না, নাই হতে পারে। টিনা যদি মনে করে আমরা যেগুলো বলছি সেগুলো ওর জন্যে ভালো হচ্ছে বা ওর চলার পথে সেগুলো ওকে হেল্প করছে, তবেই কিন্তু টিনা শুনবে। আদারওয়াইজ আমাদের কথা শুনতে ও কিন্তু বাধ্য নয়, তাই না? কারণ টিনা ডিসিশন মেকার। আমরা ওকে সৎ বুদ্ধি, সৎ উপদেশ দিতেই পারি আমাদের যেগুলো মনে হচ্ছে, কারণ আমরা চলার পথে যেগুলো ফেস করেছি, সেখান থেকে আমরা যা শিখেছি, আমাদের চলার পথের অভিজ্ঞতা যেগুলো সঞ্চয় করেছি সেগুলো রেখে দিয়েছি নিজেদের কাছে। সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে তাকে কোনো শুভ বুদ্ধি দিতে পারি। কিন্তু নেবে কি নেবে না ওর ব্যাপার, ও কাটটা নেবে সেটাও ওর ব্যাপার, ও কীভাবে ওর লাইফটাকে চালাবে সেটাও ওর ব্যাপার। মানে আমরা বলবো, ও যদি বোঝে সেটা ওর লাইফের জন্যে ভালো এবং সেইটা শুনলে ওর ভালো হবে, সে যে কোনো ব্যাপারই হোক, তবেই সেটা ও নেবে। আমরা জোর করে ওকে কিছু করতে বলতে পারি না, এই তোকে এটা করতে হবে না। আমরা ওকে বোঝাতে পারি, কনভিন্স করতে পারি এবং ওকে সঠিক রাস্তাটা বলতে পারি। এইবার পুরো ডিসিশান মেকার কিন্তু ও। হ্যাঁ, এবার ওর লিগাল টিম আছে। সেই লিগাল টিম কি করতে পারে? লিগালি ওকে যে প্রসিডিওর সেটা জানাতে পারে এবং সেই প্রসেসে ও যেতে পারে। এটা তো যে কোনো লোকের ক্ষেত্রে হতে পারে। যে কোনো কোম্পানিও তাদের একটা লিগাল টিম রাখে, তাই তো? তার কারণ কোম্পানি অনেক কিছু তাদের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে লিগাল যে কাজকর্মগুলো তার জন্য একটা লিগাল টিম রাখে। তারা যেভাবে বলে সেগুলো শুনে সেইভাবে চলে। তাতে কি হয়, সেই কোম্পানিটার যদি কোনো কিছু আসে প্রবলেম লিগালি, সেগুলো শর্ট আউট হয়ে যায়। তেমনি টিনা একটা মানুষ যার আগে পিছিয়ে অনেক কিছু চলছে, তো সেক্ষেত্রে কিছু লিগাল জিনিস আছে এবং সেই জন্য লিগাল টিমের সহায়তায় ও কিছু ডিসিশান নিয়েছে এবং সেই ডিসিশানগুলো ও নিজের জন্য নিয়েছে। সেটা কখনো তার ফেভারে যাচ্ছে, কখনো তার ফেভারে যাচ্ছে না, সেটা পরের কথা, কিন্তু সেগুলো ওকে চালিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা জনতারা বা আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের দ্বারা কোনো ডিসিশান নেওয়া সম্ভব নয়। তারা কোনোভাবেই ফোর্স করতে পারে না, তারা কোনোভাবেই ওর মাথার মধ্যে ইনজেক্ট করিয়ে দিতে পারে না যে তোমাকে এটাই করতে হবে। তারা জাস্ট শুভ বুদ্ধি দিতে পারে। এইবার এই যে এখানে যারা সমাজ সেবক এবং সমাজ সেবিকা রয়েছে, যারাই রয়েছে, তারা কিন্তু কেউ লিগাল টিমের লোক নয়। তারা কি? তারা ইন্টারপ্রিটেটর। লিগাল টিমের যে কানেকশন, মানে লিগাল টিমের সাথে কোনো মানুষের যে কানেকশন, তার মধ্যস্থতা করে, ঠিক আছে? তারা কিন্তু লিগাল টিমের মানুষ নয়, তারা লিগালি কোনো কাজ করবে তা না, প্রসেসিংয়ে তারা ইন্টারপ্রিটেটর। লিগাল টিমের সঙ্গে তাদের একটা নেটওয়ার্ক বা চেন আছে, আর মানুষের সঙ্গে তাদের একটা রয়েছে। এবার মানুষ যারা লিগালি কিছু কাজ করতে চায়, তো এই ইন্টারপ্রিটেটরের মাধ্যমে সেখানে পৌঁছায়। এটা বুঝতে পেরেছ? আর এরা যদি লিগাল টিমের অংশ হতো, হ্যাঁ, তাহলে তো এরা সব কিছু লিগালি করতো। মানে এরা লটা যদি করতে পারতো, ল নিয়ে লড়তে পারতো, তাহলে তো তারা কোর্টে গিয়ে ল নিয়ে লড়তো। তা কিন্তু এরা করে না। এরা পথ দেখায়, এই পথে চলো, ওই পথে চলো, কারণ এদের কাজের অভিজ্ঞতা। এরা কাজ করেছে, মার্কেটে কাজ করেছে এবং সেই জায়গা থেকে যার যার এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেই অনুযায়ী তারা মানুষজনকে সেইভাবে ট্র্যাক দেখায়, সেই ট্র্যাকে মানুষ চলে, ঠিক আছে? তারা কিন্তু কেউ, আমরা এটা যে বলছি লিগাল টিম, সেখানে কিন্তু কোনো সমাজসেবক বা সেবিকা লিগাল টিমের অংশ নয়। তারা ইন্টারপ্রিটেটর, মানে যারা মধ্যস্থতা করে, ঠিক আছে? যাদের কাজই হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে লিগাল টিমের একটা সংযোগ তৈরি করা, লিগাল টিমের কাছে পৌঁছে দেয়া, যে এর কাছে যাও, ক্লায়েন্টকে বলে তাহলে তোমার লিগাল প্রসিডিওর যেগুলো সেগুলো এদের দ্বারাই
সম্পন্ন হবে কোর্টের মাধ্যমে। এইবার সেটেলমেন্ট বলে একটা কথা হচ্ছে, যেটা কিনা এই মধ্যস্থতা করা যেই সব লোকজন তারা করে। কি করে? যেহেতু কোর্টের প্রসেস প্রচণ্ড লং এবং আমাদের আইনি ব্যবস্থা প্রচণ্ড স্লো গতিতে চলে, ঠিক আছে, সেহেতু সেইখানে কিছু এরকম ইন্টারপ্রিটেটর আছে যারা নিজেদেরকে সমাজসেবক বা সেবিকা যাই বলুক, তারা তাদের এই নামটা নিয়েছে। আমরা যেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের নামটা নিয়েছি, এরাও নিয়েছে, মানে মানুষজন দিয়েছে তাদের নাম তো তারা নিয়েছে। এবং সেই জায়গা থেকে তারা কি করে? সেটেলমেন্ট করে। কিভাবে? কোর্টের বাইরে সেটেলমেন্ট করে। মানে যেই কেসটা ওভারঅল প্রচুর লং টার্ম প্রসেসে চলছে, সেই কেসটার জন্য সবাই অস্থির হয়ে যাচ্ছে এবং কবে রায় বেরোবে, কবে কি হবে, হ্যানা ত্যানা অমুক তমুক, সেইগুলো তখন একটা মানে কি বলবো, সবাই আর কি ফ্রাস্ট্রেশন হয়ে যায় যে এত সময় লাগছে, তখন তারা বাইরে সেটেলমেন্ট করতে চায়, ঠিক আছে। এবার আমি আর তুমি বললে তো হবে না, সেক্ষেত্রে ওই ইন্টারপ্রিটেটররা কিছু লোকজন বসিয়ে মিটিং করে ব্যাপারটাকে সলভ করে। অবশ্যই সেখানে দুপক্ষের লয়ারও থাকেন, তারা কোর্টে না লড়ে তারা কোর্টের বাইরে নিজেরা নিজেদের ক্লায়েন্টের হয়ে কিছু কথা বলে এবং কিছু তথ্য প্রমাণ সব কিছু রেখে দেয় এবং দুজনের মধ্যে একটা কথা বলে, নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন করে এবং একটা সেটেলমেন্টে আসে যে না এই করবে না, ওই করবে না, অর্থাৎ দফা রফা করে দেয়, ঠিক আছে। এবং সেটা ইন্টারপ্রিটেটর মধ্যখানে থাকে। বুঝতে পেরেছো যে ব্যাপারটা এটা, যে আমাদের কোর্টের পথ যেহেতু দীর্ঘমেয়াদী এবং সবাই ধৈর্য রাখতে পারে না, সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়। এবং সেইটা আমরা মুখার্জি ম্যাডামের কাছ থেকে শুনেছি যে বহু বছর কোর্টের লড়াই লড়েছে, সেখান থেকে কোনো সলিউশন পায়নি, তখন সেটা স্টপ করেছে, করে আমার কাছে এসেছে 7 বছর 5 বছর 4 বছর লড়ার পর আমার কাছে এসেছে। আমি ব্যাপারগুলো সমস্ত কিছু নিয়ে, অবশ্যই ফিজ নিয়ে ব্যাপারটা সলভ করেছি। তার মানে এরা কোর্টের বাইরে সেটেলমেন্ট করে, তারাই কিন্তু নিজেরা সমাজসেবক বা সেবিকা হিসেবে আমাদের ইউটিউবে পরিচিতি হয়েছে তাদের, ঠিক আছে। তো সেখানে এই ম্যাডাম, এই দাদা সবাই তাই কম বেশি করেছে কাজ, তাদের কাজের এক্সপেরিয়েন্স আছে এবং যেহেতু তারা আইনের লোকেদের সঙ্গে বসে বৈঠক করছে, তাদের সঙ্গে মিশছে, তাদের কাজকর্ম দেখছে, তাদের কিছু নলেজ গেইন হয়েছে। এটা ডেফিনেট, এটা হবেই, নলেজ গেইন হয়েছে। সেই জায়গা থেকে সেই নলেজগুলো সে কখনো কখনো হয়তো বলতে আসে, কিন্তু বেসিক্যালি এরা ইন্টারপ্রিটেটর, এর বাইরে অন্য কোনো পরিচয় এদের নেই, ঠিক আছে। তো আমরা ওরমভাবে ইন্টারপ্রিটেটর বা মিডিল ম্যান বা মধ্যস্থতা করতে এসেছে এরকম তো বলতে পারি না, তাই তাদের একটা ভদ্রচিত নাম দেওয়া হয়েছে সেবক এবং সেবিকা। সমাজের তারা সেবামূলক কাজ করে, সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করে নয়, তারা এই সেবামূলক কাজ করে, অবশ্যই পয়সা নিয়ে, কিন্তু সেবা পরিষেবা, এটা কিন্তু পরিষেবা হবে, সমাজ পরিষেবা। সেবামূলক কাজ কিন্তু পয়সা নিয়ে হয় না সেইভাবে, তাই না? হয় না, সেবা তো সেবাই হয়, সেটা বিনা পয়সায় হয়। তাহলে এরা অ্যাকচুয়ালি পরিষেবা, সমাজ পরিষেবা দিচ্ছে। তো সমাজ পরিষেবিকা, সমাজ পরিষেবক, অ্যাকচুয়ালি পরিষেবা দিচ্ছে, সেবক সেবিকা, হ্যাঁ পরিষেবক। তো এটা আমরা পরিটা বাদ দিয়ে সমাজসেবক সেবিকা বলছি, এইটুকুনি তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি কেন এত কথা বলছি, নিশ্চয়ই তার পিছনে রিজন আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখতেই পেয়েছো যে কালকের ম্যাডামের আবার একটা লাইভ হয়েছে, সেই লাইভে কিছু কথা উঠে এসেছে এবং সেই জায়গা থেকে আমার কিছু কথা উঠে এসেছে, কারণ আমি টিনুকে কিছু কথা সাজেস্ট করেছি। টিনু শুনেছে কি শুনেনি আলাদা কথা, কিন্তু আমার ভিউয়ার্সরা শুনেছে এবং সেই থেকে তারা তাদের মতামত জানিয়েছে। তো এখানে আমি বলেছিলাম ম্যাডাম কেন টিনুকে বারবার ডাকছে, কেন নেগোসিয়েশনের জন্য ডাকছে, কেন ম্যাডাম বৈঠকে বসতে বলছে, কেন এই করছে। তো ম্যাডাম তার উত্তর দিয়েছে যে না, টিনুকে আমার কোনো ডাকার দরকার নেই, এই নয় সেই নয়, হ্যাঁ না তো না। একটা জিনিস ভালো করে ভিউয়ার্স বোঝো, সেটা হচ্ছে ম্যাডাম কিন্তু বেচু মিত্তিরের জন্যে কাজ করছেন।
বেচু মিত্তির কিন্তু তার ক্লায়েন্ট। কীরকম ক্লায়েন্ট? বেচু মিত্তিরের যে লিগাল টিম ছিল আগে, তারা এখন নেই। বেচু মিত্তির তারপরে তার পাতানো দিদির ভায়া মিডিয়া হয়ে এই ম্যাডামের হাত ধরে লিগাল টিমের কাছে গেছে, মানে দুটো মিডল ম্যান হয়েছে। এক হচ্ছে তার পাতানো দিদি, তারপরে হচ্ছে তার এই ম্যাডাম যিনি পরিষেবা দেন, এবং তারপরে হচ্ছে লিগাল টিম। ঠিক আছে, আগের বারেও তোমরা দেখেছো লিগাল টিমের কাছে গেছে, সেক্ষেত্রে ওই আলুর দম মধ্যখানে ছিল। ঠিক আছে, এবার আলুর দম সে কিন্তু একজন ওই লয়ারদের সঙ্গে থাকেন, মুহুরি টাইপস আর কি তিনি, তাই জন্য তিনি তখন ওইগুলো করেছিলেন। এবার সেখান থেকে উইথড্র করে নিয়ে আলুর দমের কাছ থেকে নিয়ে এসে আবার উনি এইদিকে দিয়েছেন। ঠিক আছে, আবার নতুন করে লয়ার ঠিক করে নতুন করে করা হয়েছে। ব্যাপারটা বুঝেছো? তো পাতানো দিদি জাস্ট শুধু এই ভাইয়ের সাথে ম্যাডামের আলাপ করে দিয়েছে, এই করেছে, এই হয়েছে এরকমভাবে। তারপরে ম্যাডাম ইন্টারপ্রিটেটর হয়ে আবার লয়ারদের কাছে পাঠিয়েছে, এবং উনি নিজে বলেছেন এই কথা যে আমার আর কাজ নেই বেচু মিত্তিরের ব্যাপারে, তাই ওকে নিয়ে কোনো প্রশ্ন আপনারা আর করবেন না, আমি উত্তর দেব না, কারণ আমার কাজ শেষ। বেচু মিত্তিরের ব্যাপারে আমার কাজ শেষ, লয়াররা যা করার করবে, তারা কাজ করছে, এই কথা উনি বলেছিলেন। যদিও বলে সেই কথায় উনি স্ট্রিক্ট থাকেননি। তারপর বহুবার এসছে, বেচু মিত্তির নিয়ে কথা হয়েছে, টিনা নিয়ে কথা হয়েছে, বহুবার হয়েছে। তো যাই হোক, সেটা তার ব্যাপার, কেন বলেছে, কিসের জন্য বলেছে, আমার কাছে সেটা ম্যাটার নয়। এইবার কথা হচ্ছে টিনা পরকীয়া করেছে, টিনা অবৈধভাবে বিয়ে করেছে, ওদের কথা মতো মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সিঁদুর তুলে বিয়ে করেছে, সব ফুটেজ, সব ছবি সমস্ত রয়েছে, চ্যাট, তোমার মানে ওই ফোকলার সাথে যা চ্যাট করেছে সেগুলো আছে, নোংরা নোংরা যে কথোপকথন হয়েছে সমস্ত আছে, গচ্ছিত আছে। ইভেন টিনা যখন চলে যায় সেই সময় কিভাবে অকথ্য গালিগালাজ করেছে, বাজে কথা বলেছে, ওদেরকে হিউমিলেট করেছে, সমস্ত ফুটেজ আমাদের বেচুর কাছে আছে, বেচুর দাবি অনুযায়ী, তাই তো? তাহলে বেচুর কাছে সমস্ত রয়েছে। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে পরকীয়া কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। পরকীয়া মানে তুমি কিন্তু তাকে জেলের ঘানি টানাতে পারবে না, ঠিক আছে? না তো তুমি তাকে কোনো রকমভাবে কোনো অন্য টর্চার করতে পারবে। তাহলে পরকীয়া করলে কি হয়? পরকীয়া করলে, এটা সামাজিকভাবে স্বীকৃতি পায়নি, পরকীয়া করলে আইনত কি হয়? বলা হয় যে ভাই তোমার ওয়াইফ তোমাকে ডিচ করেছে, তাহলে ভাই তুমি তোমার মানে স্ত্রীর সঙ্গে থাকতে চাইছো না, খুব ভালো কথা, তাহলে তোমরা ডিভোর্স ক্লেম করো। এই একটাই রাস্তা আছে, ঠিক আছে? এইবার বক্তব্য হচ্ছে বেচুর কাছে সমস্ত প্রমাণ আছে, বেচুর কাছে সমস্ত কিছু রয়েছে, এবং বেচু টিনার সঙ্গে থাকতে চাইছে না, কারণ ও বলেছে যে থুতু আমি ফেলি সে থুতু আমি চাটি না, এটা বেচুর কথা, ঠিক আছে? তাহলে বেচু সোজা কোর্টে যাবে, লয়ারদের কাছে যাবে, যেটা ও গেছে, এবং পরিষ্কার বেচু লয়ারদের দিয়ে বলবে পরিষ্কার যে ভাই আমি ডিভোর্স চাই, আমার ডিভোর্সটা পাইয়ে দিন, তাই তো? তাহলে কেন সেটেলমেন্টে ডাকা হচ্ছে টিনাকে? কেন বলা হচ্ছে তাকে বৈঠকে বসে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে? আচ্ছা, একটা সময় টিনু ডিভোর্স চেয়েছিল, ডিভোর্স কেস ফাইল করেছিল, দুটো কি চিঠি ওরা নাকি হাইড করেছিল, 3 নম্বর চিঠির আগে বেচু গিয়ে পৌঁছেছে, এবং ডিভোর্স হবে না এরকম কিছু একটা হয়েছে, এবং তারপরে কোর্টের বাইরে তাদের লয়াররা সেটেলমেন্ট করতে চেয়েছিল কিভাবে, যে না ভাই একটা মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো, তুমি তোমার মতো আমি আমার মতো, ঠিক আছে? কিন্তু সেখানে বেচু 3টে শর্ত রেখেছিল। একটা শর্ত ছিল যে ওদের সন্তানের নামে পোস্ট অফিসে যে টাকাটা আছে, যেখানে 2 জন অভিভাবকের সই আছে, সেক্ষেত্রে টিনুকে সেই টাকাটার মানে যাতে বেচু তুলে নিতে পারে তার জন্য সই দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর কারণ মানে শর্ত ছিল যে আমাদের পাতানো দিদি দাল্লি কিমার এগেনস্টে টিনু যে কেস কামারি করেছে সেগুলো সব ডিসমিস করে তুলে নিতে হবে, ভালো কথা। 3 নম্বর যে শর্তটা ছিল সেটা হচ্ছে টিনুর যে মাতৃত্বের রাইটস, মানে ও যে মা, সেই যে রাইটস, সেই রাইটসটা ওকে
ছেড়ে দিতে হবে লিখিতভাবে যে আমার বাচ্চার প্রতি আমার কোনো দায়িত্বও নেই, কর্তব্যও নেই, দেখার রাইটসও নেই, আমি আমার বাচ্চার শর্ত তার বাবার কাছে দিয়ে দিচ্ছি। মানে বাচ্চার প্রতি আমার কোনো রাইটস নেই। কী রাইটস? বাচ্চাকে আমি দেখতে পারবো না, ভালোবাসতে পারবো না, নিতে পারবো না, আমার বাচ্চা যে আমার বাচ্চা সেটা আর থাকবে না, তোমাকে পুরোটা হ্যান্ডওভার করে দিলাম। ঠিক এই জায়গাতে গিয়ে আমাদের টিনা প্রতিবাদটা করে। সে বলে আমি ডিভোর্স দেব না, আমি যদি সারা জীবন ডিভোর্স না পাই তাহলেও কোনো অসুবিধে নেই, আমি বাচ্চার রাইটস দেব না। ঠিক আছে? ঠিক সেই সময় ডিভোর্সটা ডিসমিস হয়ে যায়, কারণ মিউচুয়াল ডিভোর্সে বসে তো আন্ডারস্ট্যান্ডিং বা সেটেলমেন্ট করতে হয়, তাতে তো টিনা রাজিই হয়নি, কারণ শর্তগুলো রেখেছিল, তাই জন্য ডিভোর্সটা সেখানে ডিসমিস হয়ে যায়। এবং তারপরে টিনা এসে ভিডিও করে জানায় যে সে ডিভোর্স চায় না, সে ফোকলাকেও চায় না, সে বেচুকেও চায় না, তার শুধুমাত্র বাচ্চা চাই, কারণ বাচ্চার রাইটসটা বেচু ইনডাইরেক্টলি ওর থেকে লিখিয়ে পড়িয়ে নিতে চেয়েছিল, যেটা বুঝতে পেরে টিনা প্রতিবাদটা করেছিল। তার আগে পর্যন্ত টিনা এত কিছু ভাবেইনি যে বেচু এত প্ল্যান করছে, এত কিছু করছে। টিনা খুব সিম্পল ওয়েতে ব্যাপারটা ভেবেছিল বা ধরেছিল, কারণ ওর সঙ্গে 5 বছর ঘর করার পরেও টিনার মনের মধ্যে এতটুকু এই ব্যাপার আসেনি যে এ কতটা অসভ্য, কতটা মানে নিজের স্বার্থ সিদ্ধ করবার জন্য এবং সোশ্যাল মিডিয়ায় টিনাকে বদনাম করার জন্য উঠে পড়ে লাগছে। ঠিক আছে? তখন যখন ও বুঝেছে তখন ব্যাপারটা বলেছে দেব না, ব্যাস কেসটা ঘুরে গেছে। এতদিন কি ছিল? টিনার আর্জ ছিল ডিভোর্স নেওয়া, যার জন্য ডিভোর্সটা যেহেতু তার আর্জ ছিল, তাই বেচু তাকে কন্টিনিউ ঘোরাচ্ছে। এবং বেচু এটাই ভেবেছিল যে টিনা ডিভোর্স নিতে বাধ্য হবে এবং আমি এই শর্তগুলো রাখবো, এই শর্তগুলো মেনেই টিনা বাধ্য হবে, কারণ টিনা ডিভোর্স চেয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফোকলার সাথে ঘর বাঁধতে চায়। আর ঠিক সেই জায়গায় জল ঢেলে টিনা বেরিয়ে গেছে, সেটা বেচুর জন্য হজম করা যথেষ্ট কঠিন ছিল। ঠিক আছে? তারপরে যা জিনিসটা যা হয়েছে। এইবার বেচুর লাইফে কোনো একজন পিএ ইয়ে টিএ যে কেউ একজন আসতে পারে, আমরা যার নাম দিয়েছি এচু। কি করে জানলাম আমরা এসেছে? কারণ বেচু দেখিয়েছে তার লাইভে, তার ভিডিওতে তার প্রেজেন্স, একটা মেয়ে যে আছে সেটা সে বুঝিয়েছে এবং সে পরবর্তীকালে স্বীকার করেছে যে একটা মেয়ে আছে। যখন বলেছে যে তারও তো একটা পরিবার আছে, তারও তো একটা মান সম্মান আছে, তারও তো একটা প্রেস্টিজ আছে, তার জীবনে ক্ষতি হতে পারে, তো একটা মেয়ের কথা ও কিন্তু স্বীকার করেছে। তার মানে এচু নামক যে ক্যারেক্টারটা আমরা বলছি সেটা কিন্তু আছে। ঠিক আছে? তো সে কে? কখনো তাকে বলা হচ্ছে সে গভর্নেস, কখনো বলা হচ্ছে সে মাস্টারনি, কখনো বলা হচ্ছে সে বাড়ির কোনো কিছু, সে যেই হোক একজন না একজন কেউ আছে এবং বেচু তাকে নিয়ে কনসাস। এবং এই সময় বোঝা যাচ্ছে যে বেচু কিন্তু মরিয়া ডিভোর্সের জন্যে। তো পাশা উল্টে গেছে। আমি বহুবার বলেছিলাম নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করাটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। যেটা বেচু করছিল লোকের কথায় নেচে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের কথায় নেচে যে ভাই দেখ কেমন লাগে, আমি তোকে ডিভোর্স দেবো না, তুই মরিয়া হয়ে যাবি, তুই বিয়ে করতে পারবি না, তুই ফোকলার সঙ্গে ঘর করতে পারবি না, তুই না ঘরকা না ঘটকা ধোবিকা। আজকের বেচু সেই সময় ডিভোর্স দেয়নি, সেটা টিনুর জন্য সাপে বর হয়েছে। আজকের টিনু যে ঘুরে দাঁড়িয়েছে এর পিছনে এই ক্রেডিটটা অবশ্যই বেচুর যায়। সেদিন যদি টিনুকে ডিভোর্সটা দিয়ে দিত এমনি বেচু, তাহলে হয়তো টিনু এই লেভেলে ঘুরে দাঁড়ানোর সাহসটা দেখাতো না। ঠিক আছে? এবং টিনু হয়তো পরনির্ভরশীল হয়ে যেত, মানে যেরকম বেচুর সঙ্গে থাকছিল সেই জায়গা থেকে বেচুর জায়গায় ফোকলার সাথে থাকতে শুরু করতো। তাতে টিনু কেরিয়ার ওরিয়েন্টেড এবং নিজের কাজে ফোকাস থাকতো না। তাই ভগবান যা করে মঙ্গলের জন্য সেদিন বেচু ডিভোর্স দেয়নি, খুব ভালো করেছে, যেটা টিনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এবং তোমাদেরকে আমি বলে রাখছি, যদি টিনা যেভাবে যে পথে চলছে এইভাবে চলে তাহলে কেরিয়ারের টপমোস্ট জায়গায় পৌঁছাবে টিনু, এটা তোমরা দেখে নিও।
কারণ মানুষকে যখন তার দেয়ালে পিঠ থেকে যায় তখন সে যে লাভটা বা ঝাপটা দেয় সেটা কিন্তু দেখার মতো হয়। এবং ও বুঝেছে আমার পায়ের তলায় মাটি শক্ত হলে আমার পাশে সবাই, আমার কেরিয়ার যদি ঠিকঠাক হয় আমার পাশে সবাই, আমাকে অ্যাচিভ করে দেখাতে হবে, সবাই আমার পাশে থাকবে। আর যদি আমি আবার এরকম একটা কাজ করি যেখানে আমি নিজেকে আবার সঁপে দিয়ে ভুল করি এবং সেই আমার গড্ডলিকা প্রভায় গা ভাসানো হয়, তাহলে কিছু লাভ নেই। ঠিক আছে, তো সেই জায়গায় টিনু খুব খুব বাঁচা বেঁচে গেছে, ভগবান ওকে বেঁচিয়ে দিয়েছে এবং ওর কপালে এটা লেখা ছিল, তাই এটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার বক্তব্য হচ্ছে আমার যে ম্যাডাম কিন্তু পিএর কথাটা বলেছিল যে একজন আসতে চলেছে পিএ হিসেবে, যে ওকে কেরিয়ারে গাইড করবে, যে ওর ছেলেকে দেখবে, ওদের সবার বাড়ি সবার কেয়ার করবে এবং ওর সঙ্গে থাকবে, ওর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান। তাহলে পিএর কথা কিন্তু আগেই আমাদের এই ম্যাডাম বলে দিয়েছিলেন। তারপরে সেই পিএর কথা বেচু পিএ বলেনি, কিন্তু কিছু একটা স্বীকার করেছে। সবটাই কিন্তু আমাদেরকে জানিয়েই করা হয়েছে। এবং এরা এটাও বলেছে তারস্বরে চেঁচিয়ে যে আজকের ডেটে ডিভোর্সের কোনো প্রয়োজন নেই বেচুর, কারণ ও 1 বছর ধরে সেপারেশনে আছে এবং এই সেপারেশনে থাকার পর যদি বেচু ডিভোর্স ফাইল করে ইজিলি ডিভোর্স পেয়ে যাবে, কোনো চাপ নেই বলেছে এটা। এবং বলেছে ডিভোর্স না করলেও ওর কিচ্ছু এসে যায় না, বেচুর ডিভোর্স চাই না, বেচু লিভ ইন করে সারা জীবন কাটিয়ে দেবে, এরকমই একটা বলতে চেয়েছে, বলেননি। ঠিক আছে, তাহলে ডিভোর্সও বেচুর চাই না, বেচুর যেরকম করে জীবন কাটাচ্ছে ওভাবেই জীবন কাটবে এবং বেচুর জীবনে পিএর কথাও বলা হয়েছে এবং বেচু সুস্থ স্বাভাবিক লাইফ লিড করবে। হ্যাঁ, আর টিনুর তরফ থেকে ডিভোর্স না দিলে তার কিচ্ছু যায় আসে না, কারণ সে যদি ডিভোর্স চায় তাহলে যখন তখন সে ডিভোর্সটা নিয়ে নিতে পারে, যেহেতু 1 বছর সেপারেশনে আছে এবং তার বউ চলে গেছে, তাহলে সেক্ষেত্রে সে সবই মানে তার পিছনে আর কি জাস্টিফিকেশন সব আছে, অর্থাৎ কোর্টে অ্যাপ্লাই করলেই ওর ডিভোর্স তুরান্ত হয়ে যাবে, এটাই এদের কথা ছিল। তাহলে আজকের ডেটে কেন বৈঠকে ডাকা হচ্ছে? ঠিক আছে, আমি আবারও বলছি, আজকের ডেটে টিনা যদি এই ডিসিশান নেয় যে আমার বাচ্চার ভালোর জন্যে আমি আর বেচু আবার একত্রিত হয়ে ঘর সংসার করব, ভালো করে বোঝো যে আমি যেহেতু তার জন্মদাত্রী মা এবং ও বেচু যেহেতু তার জন্মদাতা বাবা, হ্যাঁ বাচ্চাটার, তো সেক্ষেত্রে আমরা জন্মদাত্রী যদি আমাদের বাচ্চার কথা চিন্তা করে এক হয়ে যাই, মানে একসাথে ঘর সংসার করি, তাহলে আমাদের বলার কিছু নেই, আমরা অ্যাপ্রিসিয়েট করব, কারণ আমাদের দিনের শেষে ওই ছোট্ট বাচ্চাটার প্রতি কনসার্ন আছে যে সে তার মা বাবা দুজনকে পাক। এইবার এক্ষেত্রে অনেকেই বলতে পারে না ওখানে গেলে এই হবে, ওখানে গেলে সেই হবে, অনেকে বলবে বেচু এই করে দেবে, অনেকে বলবে টিনা এই করে দেবে, এন তেন বলবে, সেটা আমাদের দেখা কাম্য নয়। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু সাসপেন্স করতে পারে, কিন্তু আমি বলছি আবার, যদি টিনা মনে করে আর বেচু মনে করে যে আমাদের ব্যক্তিগত স্বার্থটাকে আমরা ছেড়ে দিয়ে আমরা যা আগে করেছি অতীত ভুলে গিয়ে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে দুজনে নেগোশিয়েট করে একত্রিত বাস করব, কারণ আমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ এখনো পর্যন্ত, তো সেই জায়গায় আমাদের বাচ্চার মঙ্গলার্থে এটুকুনি স্যাক্রিফাইস আমরা করতে পারি, সেখানে আমাদের কিছু বলার নেই, উল্টে আমি অ্যাটলিস্ট টিনা বেচুকে অ্যাপ্রিসিয়েট করব। এবার তোমরা অনেকে ভয় পেতে পারো, অনেকে সাসপেক্ট করতে পারো এই হয় ওই হতে পারে সেই হতে পারে হ্যাঁ হতে পারে, ওখানে গেলে এই হবে ওই হবে সেই হবে, অনেক কিছু ভাবতে পারো। দেখো, মানুষের জীবনে রিস্ক আছে, তবুও নিজের সন্তানের জন্য এইটুকুনি স্যাক্রিফাইস করতে হবে বা এইটুকুনি রিস্ক নিতে হবে বা এরকম একটা কিছু জিনিসে মত দিতে হবে, কিন্তু সেটা টিনা দেবে, আমরা তাকে কোনোভাবেই প্রভোগ করতেও পারি না আর মাথার মধ্যে ইনজেক্টও করতে পারি না। এই চিন্তাভাবনাটা টোটালি টিনুর, কারণ ঘর সংসার 5 বছর ধরে টিনু করেছিল, ওর সঙ্গে কি হয়েছে টিনু ফিল করবে এবং তারপরেও ওর রিস্ক নিয়ে ওই ফ্যামিলিতে ফিরতে পারবে কিনা সেটাও ওর ডিসিশান। বাচ্চা পাওয়ার যদি জায়গা
থাকে অন্যভাবে, তাতে যদি বাচ্চা পেয়ে ও মানুষ করতে পারে সেটাও ও ভাববে। আর যদি ও মনে করে না এর থেকে এটা সহজ উপায়, এটা করলে আমার বাচ্চা ভালো থাকবে এবং আমিও হ্যাপি থাকবো, তাহলে পুরোটা টোটালি ওর ডিসিশান, এবং সেই ডিসিশানকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব আমি, কারণ সন্তানের জন্য বাবা মা স্যাক্রিফাইস করে, এটা আমি দেখে এসেছি, তো করতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা বলার এখানে কেউ নেই, ঠিক আছে। এইবার যদি এটা দেখা হয় যে ওকে বৈঠকে ডাকা হচ্ছে এই জন্য যে টিনু যাতে ওই 498 কেসটা তুলে নেয় এবং মিউচুয়ালি ডিভোর্স দিয়ে বেচুকে মুক্ত করে দেয় এবং নিজেও মুক্ত হয়ে যায়, কিন্তু তারপরেও বাচ্চাটার ব্যাপারে গার্জেন হিসেবে তোমার বেচুকে রাখে এবং ও মাঝে মধ্যে দেখা করতে যায়, ঠিক আছে, এরকম কোনো নেগোসিয়েশনে আসে যদি, এটাও টিনার কিন্তু পুরোপুরি ব্যাপার, আমাদের নয়। টিনা যদি মনে করে বাচ্চা ওই বাড়িতে থাকলে ভালো থাকবে, বাচ্চা ওই এচু বেচুর সঙ্গে থাকলে ভালো থাকবে এবং বেচুকে মুক্তি দিয়ে আমিও মুক্ত হয়ে যাব, তাতে আমার ভালো হবে, আমি ঠিকমতো জীবনযাপন করতে পারবো, একেবারে টিনুর ডিসিশান, আমাদের কোনো ডিসিশান এখানে খাটেই না, আমরা কোনোভাবেই ওকে কোনো কিছু মাথার মধ্যে বলতে পারি না, এটা পুরোপুরি টোটালি ওকে চিন্তা করতে হবে, ঠিক আছে, তবেই সেটেলমেন্ট। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে টিনু এত সহজে ডিভোর্স দেবে না, আর ও ডিভোর্স দেবে না বলেই এক জায়গায় দাঁড়িয়ে আছে বলেই ওকে বারবার ডাকা হচ্ছে যে তুমি এসে মিটিয়ে দাও। আর আমার বক্তব্য, যদি খুব সহজ উপায়ে আমাদের বেচু মিত্তির কোর্ট থেকে ডিভোর্স পেয়ে যেত এবং খুব সহজ উপায়ে সমস্ত জিনিসটা হয়ে যেত, তাহলে ওদের তরফ থেকে কেন ডাকটা আসছে? আমি যদি সমস্ত কিছু আইন মেনে করে নিতে পারি এবং আমার লিগাল টিম এবং ইন্টারপ্রিটেটররা মিলে আমার সমস্ত জিনিস সলিউশন করে দিতে পারে এবং আমি যদি ডিভোর্সটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পেয়ে যাই, তাহলে আমার কেন টিনাকে দরকার পড়বে? টিনাকে তো ওদের দরকার কোনোভাবেই পড়বে না। বাচ্চা মানুষ করতেও ওরা নিজেরা এতদিন বলছে, 1 বছর কাটিয়ে দিয়েছে যে ওদের কোনো অসুবিধা হয়নি, ওরা বেশ ভালো আছে, এবং বেচু এটাও বলেছে আপদ গেছে, আমার জীবন থেকে আপদ গেছে, এবং তার জন্য 1 বছরের বর্ষপূর্তি উপলক্ষে সেলিব্রেশনও করেছিল। তার মানে ওদের জীবন মুক্ত হয়েছে, ওরা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং লিগাল টিমের উপর ওনার অগাধ আস্থা আছে বেচুবাবুর যে উনি ডিভোর্সটা পেয়ে যাবে এবং ওকে পুরো রিলিফ করে দেবে। তাহলে কেন নেগোসিয়েশনে ডাকছে, কেন সেটেলমেন্টে ডাকছে? কিসের জন্য টিনুকে বারবার ভিডিও করে বা লাইভ করে জানানো হচ্ছে এসো বসো সেটেলমেন্টে এসো? কেন? যেই কাজটা আমি আইনত করতে পারবো, যেই কাজটা আমাদের ফেভারে আছে, যেই জিনিসটা আমাদের কাছে, আমাদের বাচ্চা আছে, সমস্ত কিছু আমাদের ফেভারে আছে, তাহলে কিসের স্বার্থে একটা আমার বিপরীতে অপোজিটে আছে যার এগেনস্টে আমার এত কিছু ঝামেলা, তাকে ডাকবো কেন? কিসের জন্য বাইরে গিয়ে সেটেলমেন্ট করব? কোর্টের দ্বারা যদি সমস্ত কিছু সলভই হয়ে যায় তাহলে সেটেলমেন্ট করব কেন? এবং আমি যদি জানি যে আমার ক্লায়েন্টকে আমি ওভারকাম করিয়ে দিতে পারবো, বাচ্চাও ওর কাছে থাকবে, 498 কেসও কোনো কিছু কাজে লাগবে না, এবং ডিভোর্সও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং ডিভোর্স না হওয়া সময় ও লিভ ইন করতে পারে, কোনো মেয়ে ওদের বাড়িতে এসে থাকতে পারে, কোনোটাই কোনো ম্যাটার না। ওনার ক্লায়েন্ট আর কি সব দিক দিয়ে একদম ++ পেয়ে রয়েছে। তাহলে টিনুর মতো ++ মেয়েকে কেন রাখা হচ্ছে, মানে ++ পা মেয়েকে? কারণ ওর তো কোনো মানে ফনা তোলার ব্যাপারই নেই, কারণ ও সবেতেই হেরে বসে আছে, মানে ওদের কথা অনুযায়ী। কারণ ওরা পরকীয়া করেছে, বেরিয়ে গেছে, সেটা ওদের কাছে প্রুফ আছে, ও বিয়ে করেছে, বেরিয়ে গেছে, সেটা ওদের কাছে প্রুফ আছে, তারপরে হচ্ছে বাচ্চাকে ও নিয়ে যায়নি 1 বছর ধরে, সেটাও ওদের কাছে প্রুফ আছে, সবই প্রুফ ওদের দিকে, ওদের ফেভারে। তাহলে ভাই আমি অপোনেন্টের পার্টিকে কেন রাখতে যাব? তার তো দরকারই নেই, তার তো কোনো ক্ষমতাই নেই, তার তো কিছু নেই, তাহলে কেন রাখতে যাব? পিছনে রিজনটা কি? ডাকার পিছনে রিজনটা কি? আমি তো এটা বুঝতে পারছি না। কেন সেটেলমেন্ট তখনই আমরা করব যখন কোর্টের মাধ্যমে যাওয়াটা অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা কঠিন, এবং আমার যখন পাটা টকবগাবে যে কোথাও কোনো জায়গায় হয়তো আমার সাকসেস নাও হতে পারে, তখনই আমি সেটেলমেন্টে ডাকবো, তাই তো? নাহলে কেন ডাকবো? তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন বারবার টিনুকে ডাকা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমি টিনুকে বলছিলাম এই ব্যাপারটা, দেখো রিভেঞ্জ নেওয়া কাম্য নয় আমাদের, আমরা বেচুর ক্ষতি করতে চাই না, বেচুরও ক্ষতি করতে চাই না, কিন্তু টিনার ভালো চাই, এটা সত্যি কথা।
ঠিক আছে? তো টিনার যখন ভালো চাই তাহলে সেক্ষেত্রে কেন ওকে সেটেলমেন্টে যেতে বলবো? যখন জিনিসটা দুজনেই আইনি প্রসেসে করছে এবং যেখানে বেচু নাকি সমস্ত দিক দিয়ে এগিয়েই আছে, তো টিনা তো হেরে আছে, গোহারান হেরো। তাহলে হেরো লোকে ডাকে না, মানে যে জিতেছে তাকে ডাকে? তাহলে কেন ডাকা হচ্ছে না? আমি রিভেঞ্জের কথা কখনো বলি না, আমি সবসময় রিভেঞ্জের খেলাফ, ঠিক আছে? তাই আমাকে নিয়ে অকথ্য ভাষায় ভিডিও করলেও আমি তাকে পোলাইট আমার মতো ভাষায় উত্তর আমি দিই, কারণ ফোঁস করতে বারণ নেই, উত্তর আমি দেবই। আমাকে যদি কেউ কিছু পোক করে, উত্তর ফোঁস আমি করবই, কিন্তু ডিসেন্ট ওয়েতে। তার কারণ হচ্ছে কামড়ানোতে আমি পক্ষপাতিত্ব নই, কামড়ানো মানে রিভেঞ্জ নেওয়া, তো আমি রিভেঞ্জ নিতে ভালোবাসি না। তো রিভেঞ্জের কথা আসেই না। আর সেই মাথায় বুদ্ধি আমি কখনোই টিনাকে ইনজেক্ট করব না যে না তুই এই কর, তুই ওই কর, তুই এই রিভেঞ্জ নে, তুই সেই কর। কিন্তু এতটাও ছেড়ে দেব না যেখানে যুদ্ধক্ষেত্র নেমে পড়েছি অলরেডি, এবং সেক্ষেত্রে আমার দাবি কি, আমি ডিভোর্স দেব না। আর আমি বাচ্চা পাওয়ার লড়াইয়ে সামিল, আমি আমার বাচ্চা নেব, ঠিক আছে? তাহলে যখন সে হেরেই বসে আছে আর বাচ্চা যখন ওদের কাছেই আছে, সমস্ত ওদের প্রমাণ আছে, তাহলে ভাই কেন ওকে পাত্তা দেওয়া হচ্ছে? ওকে কেন ডাকা হচ্ছে? কেন বোঝানো হচ্ছে? ওকে কেন কনভিন্স করা হচ্ছে? হ্যাঁ, কন্ট্রোভার্সি বলা হচ্ছে, কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য বলা হচ্ছে। ভাই আমি একটা কথা বলি, টিনু যা করছে ওর হালে ছেড়ে দেওয়া হোক। আমি চাই টিনুকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে ওই দিকের লোকেরা, তারা টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিক। এদিকে বেচুকে নিয়েও আমরা কন্ট্রোভার্সি তখন বন্ধ করে দেবো, একজন দুজন করে সবাই বন্ধ করে দেবো। কারণ বেচুকে নিয়ে তো খুব কম লোকজনই কন্ট্রোভার্সি করে, টিনুকে নিয়ে বেশি লোক কন্ট্রোভার্সি করে। আপনি টিনুকে নিয়ে পুরো টোটালি কন্ট্রোভার্সি বন্ধ করে দিন, ওরা যা পারে করুক, কন্ট্রোভার্সি বন্ধ করে দিন, যে ওদের নিয়ে আর করবেন না, ঠিক আছে? তাহলে দেখি কন্ট্রোভার্সি কী করে চলে, তাই না? আমাদের হাতেই তো সব, মানে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও না করলেই তো হলো, কন্ট্রোভার্সি হবে না, তাই না? এবার ওর মতো থাক, তাই না? আপনি যে বলছেন কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য, কন্ট্রোভার্সি বন্ধ তখনই হবে যখন এই জিনিসটা বন্ধ তখনই হবে যখন এরা দুজনে একত্রিত হয়ে সুখে সংসার করবে বাচ্চাটাকে নিয়ে। সেটা যদি প্রসেস হয়, টিনা যদি তাতে রাজি থাকে আর আপনি যদি সেটা করে দিতে পারেন, সেক্ষেত্রে ওই কন্ট্রোভার্সি, নোংরা কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, যেটা ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে হচ্ছিল। ম্যান্ডির ওইটা বন্ধ হয়ে গেছে। এইবার ব্লগ দেখে, ব্লগের থেকে কেউ কন্ট্রোভার্সি বের করলো, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করলে আলাদা কথা, কিন্তু এই ব্যাপারটাতে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা করুন, দায়িত্ব নিয়ে সেটা করুন। আর নাহলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও যারা বানায় তাদেরকে বারণ করুন, বলুন টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি টোটালি আউট করে দাও, তোমরা কন্ট্রোভার্সি করবে না, ওর চ্যানেল কেউ দেখতে যাবে না, হয়ে গেল, ফুরিয়ে গেল। কি আমরা বেচুকে নিয়ে তখন বন্ধ করে দেবো? একতরফা তো হয় না, এক হাতে তালি বাজে না, তাই না? বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এইবার বক্তব্য হচ্ছে, তাহলে যখন সব কিছু ওদের ফেভারেই আছে, তাহলে কেন ডাকা হচ্ছে? কেন বসানো হচ্ছে? কেন সেটেলমেন্টের কথা বলা হচ্ছে? আর বেচুর তো যথেষ্ট পয়সা কড়ি আছে, ও তো কোর্ট কেস লড়েই দেখাবে বলেছে, তাহলে লড়ে দেখাক, পয়সা খরচা করে লড়ে দেখা, কোর্ট কেস করে দেখে তো লড়বে বলেছে, ও করে দেখাবে বলেছে, তো করে দেখাক, অসুবিধে কোথায়? কোনো তো অসুবিধে নেই, তাই না? তাহলে সামথিং ইজ দেয়ার, কুছ তো হ্যায়, না হলে টিনাকে দরকার পড়তো না। টিনা যে কথাটা বলেছিল না, আমার কাছেই তোকে আসতে হবে, সেটাই সত্যি। এইবার তোমরা বলতে পারো বেচু কি গেছে? না, বেচু কি ওইভাবে যাবে? বেচু তো সবই সোশ্যাল মিডিয়ায়, ওভার টেলিফোনিক হ্যানা তানা তো কিছু নয়। তাহলে বেচুর সবই যখন সোশ্যাল মিডিয়ায়, তাহলে ও সোশ্যাল মিডিয়ায় যাদেরকে রেখেছে তাদেরকে দিয়ে বলাচ্ছে, তারা ক্লায়েন্টের হয়ে বলছে, তাহলে ব্যাপারটা টিনার কাছেই আসতে হচ্ছে, তার মানে টিনার কাছেই আসতে হচ্ছে। তাহলে টিনা সেরকম লেভেলে প্রসেসিং করে রেখেছে, তাই জন্যই আসতে হচ্ছে, এটা ট্রু ফ্যাক্ট, ঠিক আছে? এইবার টিনা বাচ্চা নেবে কি নেবে না, দেখতে যাবে কি যাবে না, হ্যানা ত্যানা অমুক তমুক, গড নোস, তাই না? আর আমরা দেখতে পাবো, এত ছটফটের কিছু নেই। কি ছটফট করে কোনো কার্যসিদ্ধ হয় না, তো ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা ওয়াচ করতে পারি। আর এই যে লেখা হচ্ছে লাইভে, কারা চান বাচ্চা তার বাবার কাছে থাক, কারা চান তার মায়ের কাছে থাক, এবং তার সপক্ষে যুক্তি, বহু লোক প্রচুর যুক্তি দিচ্ছে। পৃথিবীর যে প্রান্তে টিনার বাচ্চার সম্পূর্ণ অধিকার আছে
বেচু মিত্তিরির যত স্থাবর অস্থাবর জমি আছে তার উপর, এটা আইন। বেচুর যদি আবার কোনো ইস্যু হয়, নতুন করে ওয়াইফ হয়, তারাও তাই। কিন্তু বেচুর ছেলের রাইটস কেউ কেড়ে নিতে পারবে না বেচুর সম্পত্তির থেকে। সে বেচুর বাড়িতে থাক আর টিনার বাড়িতে থাক আর যাই করুক, বুঝতে পেরেছেন? তো ওই জায়গা থেকে কোনো চাপ নেবেন না। বেচুর যা আছে, যদি তারপর আবার অন্য নতুন আসে তাহলে ডিভাইডেড হবে, আর যদি কেউ না আসে তাহলে পুরোটাই ডাইরেক্টলি চলে যাবে। আর এখনো পর্যন্ত টিনাও প্রাপ্য এই মুহূর্তে পর্যন্ত, কারণ সেপারেশানে আছে, ঠিক আছে, যদি না ও কাউকে নমিনি করে দেয় কোনো জিনিসে। কিন্তু কারোর নামে যদি ডাইরেক্টলি ও নমিনি করে দেয়, সেক্ষেত্রে বেচুর ছেলে সেটা পাওয়ার জন্য কেস করতে পারে এবং অবশ্যই পাবে। কারণ তুমি কোনো সন্তান জন্ম দিয়ে তাকে কোনো দিন ডিপ্রাইভ করতে পারো না, আইনত আইন তোমাকে সেটা করতে দেবে না। বাচ্চা মানে এখন তো আর ওই ত্যায্য পুত্র ত্যায্য কন্যা হয় না, এটা তো জানো, এই আইন রুলস উড়ে গেছে। তোমার বাচ্চা তোমার সঙ্গে যতই বাজে ব্যবহার করুক, তোমার বাচ্চা তোমার সম্পত্তি পেতে বাধ্য, তুমি যতই কাউকে নমিনি করে দাও। যদি সে মনে করে লড়বে, তাকে কেস করতে হবে যে ভাই আমাকে এরকমভাবে ডিপ্রাইভ করা হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে ডেফিনেটলি সে করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে তার অংশটা বুঝিয়ে দিতে বাধ্য। বুঝতে পেরেছো? এইবার তোমাদের প্রশ্ন উঠতে পারে যে তাহলে বেচুর দিদির ক্ষেত্রে কেন সেই আইনটা বা রুলসটা হয়নি? অবশ্যই তার ক্ষেত্রেও সেই রুলসটাই আছে, কিন্তু সে যদি চায় তো তার মনে হয়নি যে কেস কামারি করে নেওয়া, তাই নেয়নি। কিন্তু বেচুর ছেলের যদি মনে হয় যে আমার বাবা আমাকে ডিপ্রাইভ করেছে এবং তার জন্য আমাকে কেস করতে হবে, তাহলে করবে। বুঝতে পেরেছেন? বাবা হবেন, কোনো রেসপন্সিবিলিটি থাকবেন না, সেটা তো হয় না। তাহলে পৃথিবীর যে প্রান্তে থাক বেচুর ছেলে আইনত ওর সম্পত্তির অধিকার। এখনো পর্যন্ত স্থাবর অস্থাবর সমস্ত জমিতে বেচুর ছেলে এবং বেচুর মা, বেচুর ছেলে এবং বেচুর ওয়াইফ, মা নয় ছেলের মা আর কি, দুজনেই এখনো পর্যন্ত অধিকার আছে। ঠিক আছে, তাহলে বোঝাতে পেরেছি তো। আমি লয়ার নই, পড়িও নি কোনো দিন, কিন্তু ওই একটু আধটু যেটুকুনি দেখেছি, শুনেছি, বুঝেছি, সেটুকুনি বললাম। তো যাই হোক, আবারও বলছি, কিছু তো টিনার ফেভারে আছে, তাই তাকে হাতছানি দেওয়া হচ্ছে। এবার আপনি আমাকে অনেক কিছু বোঝাতে পারেন, অনেক কিছু বলতে পারেন, বা আপনি আমাকে বলতে পারেন আমি মাথা মোটা, কিছু বুঝি না, বলতেই পারেন। সেটা আপনি হয়তো অনেক বেশি নলেজেবল, তাই আমারটা এই যৎসামান্য বুদ্ধি বা যৎসামান্য জানাটা আপনার মনে হতে পারে। ঠিক আছে, সে আপনি যা খুশি বলুন, আপনি যে কোনো ক্ল্যারিফিকেশান দিন যে এটা এই, ওটা ওই, সেটা ওই। ভিউয়ার্সরা কিছু কিছু বোঝে ডেফিনেটলি, তাদের ঘটে তো আর গোবর নেই, বোঝে, যারা বোঝার চেষ্টা করে বোঝে। তো যাই হোক, কিছু হচ্ছে, কিছু ঘটছে, তার জন্যই হচ্ছে। এবার আপনি ক্ল্যারিফিকেশান দিন, আপনি আবার বলেছেন দেবেন, তো দিতে পারেন, অসুবিধা নেই। আপনি কনভিন্স করার চেষ্টা করছেন, বুঝতে পারছি, আমাকে না, টিনুকে। এবার আপনি আমাকে বলছেন, ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিন্তু ওই যেটুকুনি আমার বিচার বুদ্ধিতে হয় সেটুকুনি বললাম। এবার আপনি আবার বোঝান, আবার বলুন, আবার জানান, কোনো অসুবিধে নেই। টপিক তো একটা পেতে হবে, যেটা নিয়ে আপনি আবার পরের দিন লাইভে বসে কিছু বলবেন। টপিক না পেলে আপনি কি বোঝাবেন? তো টপিক আপনাকে পেতে হবে এবং টপিক নিয়ে কথা বলতে হবে। এক টপিক নিয়ে তো রোজ কথা বলতে পারবেন না। তো লাইভে এসে আপনার যদি কথা বলতে হয়, হ্যাঁ, আর লাইক করো করতে হয়, যদি সাবস্ক্রাইব করতে হয়, তাহলে কিছু একটা টপিক নিয়ে আপনাকে লাইভ করতে হবে। উইদাউট এনি টপিক আপনি কি লাইভ করবেন? তো স্বাভাবিক, এগুলো আপনি বোঝাবেন। আচ্ছা, এইবার রইল বাকি, আবার বলছি, ডিসিশন মেকার অবশ্যই টিনা। তো সমস্ত ডিসিশন ওই নেবে, আমরা ওকে কোনোভাবেই পয়েন্ট আউট করতে পারি না, এটা কর, ওটা কর, সেটা কর। আমরা ওকে শুভ বুদ্ধি দিতে পারি, ভিউয়ার্সরা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। দ্যাটস ইট। ঠিক আছে, তো এটুকুনিই ছিল ভিডিওটা। আমি জানি অনেক বড় ভিডিও হয়ে গেছে, আশা করব তোমরা পুরোটা দেখবে, দেখে পুরো ব্যাপারটা বুঝবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে।